মনে আছে বিএনপির চেয়ারপারসনের বর্তমান উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের কথা, যিনি বিরোধী দলের চিফ হুইপ থাকা অবস্থায় দলের ডাকা হরতালের সমর্থন জানাতে সংসদ ভবনের সামনে গেলে তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারের হাতে নির্যাতিত হন। যে ঘটনায় অবাক হয়ে গিয়েছিল পুরো দেশের মানুষ। নোয়াখালী থেকে একটানা নির্বাচিত 5 বারের সেই সাবেক সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছি আমরা। সেই ঘটনা সম্পর্কে জানবো এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গেই থাকুন। 1991 সাল থেকে নন স্টপ আমি 5 বার এমপি হয়েছি। তারপরে তো কোনো নির্বাচন হয়ও নাই। 2018 সালে একটা নির্বাচন হয়েছে, সেটাও দিনে ভোট রাতের বেলা হওয়ার কারণে আমরা সেদিন জয়লাভ করতে পারিনি। বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট আচরণ, সে কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলেন। তখন ছিল একটা হরতাল। সেই হরতালের দিন আমরা প্রায় 30 জন সংসদ সদস্য সংসদ ভবন থেকে শান্তিপূর্ণ মিছিল সহকারে আমরা বিএনপি অফিস থেকে রওনা দিয়েছি। প্রতিমধ্যেই বিপ্লব, হারুন, বশির, এনএসআই এই 3 জনের নির্দেশে পুলিশ আমাদেরকে পথ আটকায় দেয়। কিন্তু আমাদের উপর দোষারোপ এনেছে আমরা গাড়ির উপর আক্রমণ করেছি। একটা সিনও তারা দেখিয়েছে, সেটা তারা অ্যাড করে দেখিয়েছে। আমরা পাশে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হরতাল বলে চলে যাচ্ছেন। অতর্কিতভাবে হারুন, বিপ্লব, বশির আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে রক্তাক্ত করেছে। আমার মহিলা এমপিরাও তার থেকে রেহাই পায়নি। তাও আমাকে ধরে নিয়ে সংসদ ভবনের সমস্ত কাপড় চোপড় খুলে দিয়ে গ্রেপ্তার করতে চেয়েছিল। তখনকার সংসদ ভবনের অনেকেই কর্মচারী এমপির প্রতিরোধের মুখে সেদিন পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারেনি। তারপরে তারা মামলা দিল, আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করলো। আমি হাসপাতালে ছিলাম। তার প্রেক্ষিতে পরের দিনও আবার বেগম জিয়া আমাকে দেখতে গিয়ে হরতাল আহ্বান করেছে। সে বিষয়টা অত্যন্ত ন্যাক্কারজনক ছিল। সারা বিশ্ব না, সারা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষগুলো যে দলের হোক, যে মতের হোক, তারা প্রতিবাদ করেছে। বিষয়টা হলো পুলিশের কাজ করছে, আমি আমার কাজ করেছি। আমি শান্তিপূর্ণ মিছিল করার চেষ্টা করেছি। পুলিশ কিন্তু তার পুলিশের কাজটা সঠিক করে নাই বিধায় আমরা এটার প্রতিবাদ করি। হ্যাঁ, তখন তো ওই ঘটনায় আপনি মামলা করেছিলেন। মামলা তারা রুজু করে নাই, বরং এই জুলাই বিপ্লবের পরে আমি আরেকটা মামলা করেছি। সেটা নথি পুলিশ গ্রহণ করেছে, তদন্ত হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? না, রাজনীতি কোন দিকে যাচ্ছে? যেই সরকার ইশরাকের মতো রায় পাওয়ার পর শপথ নিতে পারে না, যেই সরকার আমলে পল্লী বিদ্যুতের কর্মচারীরা দিনকে দিন অবস্থান কর্মসূচিতে আছে, যেই সরকার আমলে সচিবালয়ে দেখলাম 2 দিন উত্তপ্ত, যে সরকারের আমলে জাতীয় প্রেস ক্লাব সামনে দৈনিক কেউ না কেউ আন্দোলন করছেন, এই সকল বিষয়ে তার তো দায়িত্ব না। দায়িত্ব হলো নির্বাচিত সরকার হলে তারা এইসব বিষয় দেখবে। কিন্তু উনি এইটাও দেখেন না, নির্বাচনের তারিখও ঘোষণা করেন না। তাই আমাদের দল চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সরকার তো বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তাহলে কি এখানে কোনো ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে? ধোঁয়াশা আমি বুঝতে পারি না। আমি রাজনৈতিক কর্মী হিসেবে একটা জিনিস বিশ্বাস করি, উনি যদি গ্রহণযোগ্য ব্যক্তি, সততা ওনার মধ্যে থাকে, তাহলে উনি নির্বাচন তারিখটা দিয়ে। নির্বাচন তো শুধু বিএনপি চায় না, বিএনপির সাথে অনেক রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল, ফ্যাসিস্ট বিরোধী ছিল, তারাও নির্বাচন চায়। 2-1টি নতুন রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন পিছিয়ে দেওয়া, এটা দেশের জন্য মঙ্গলকর হবে না। আসলে সংস্কার, এরকম ভাবে সংস্কারের একটা পথে যাওয়ার পরে যদি আন্দোলন হয়, তাহলে সংস্কারটা সামনে আগাবে কিভাবে? এবং সচিবালয়ে যারা আন্দোলন করছে সেটা কি সমর্থন করেন? সব সচিব তো আর সংস্কারের সাথে সম্পর্ক নাই। এখন কি অধ্যাদেশ দিয়েছে, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে, কর্মচারীর বিরুদ্ধে সরকারি সমালোচনা করলে, অনৈতিক কাজ করলে 7 দিনের মাথায় তাদেরকে চাকরিচ্যুত করা হবে। এটা আসলে তাদের একটা সমিতি আছে, তাদের অফিসার সমিতি আছে, কর্মচারী সমিতি আছে। এই বিষয়গুলো তো ওনার বলার প্রয়োজন ছিল না, বা এই সরকারের অধ্যাদেশ দেওয়ার উচিত ছিল না। এটা রাজনৈতিক গভর্নমেন্ট আসলে তারাই বুঝতে পারতো। আমার মনে, আমার ক্ষুদ্র দৃষ্টিতে এটা উনি না করলে পারতেন। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়েছে এক ধরনের চাপে পড়ে। যমুনার সামনে ছাত্ররা বসেছিল, তো এর প্রভাবটা কেমন পড়বে? জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, জামাত কিন্তু আবার ফিরে এসেছে। না, কোথায় আসলো?
জামাতের নিবন্ধন তো ফেরত পাইছে, এখনো পায়নি। এখনো জামাতের নেতাদের রায় এখনো হয়নি, একটা রায় ঝুলছে। জামান কি রেজিস্টার্ড? তাহলে রেজিস্টার্ড না হলেও তারা যেহেতু এখন ফ্যাসিস্ট হাসিনা নাই, তারা রাজনীতি করছে, বাধাও নাই। কিন্তু বিষয়টা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ। আমরা একটা বিবৃতি দিয়েছিলাম আওয়ামী লীগকে আইনের আওতায় এনে নিষিদ্ধ করা হোক, কিন্তু ওনারা তো কয়েকশো লোক মিছিল করে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, এই দৃষ্টিতে বিএনপি তো বলেছে আমরা সমর্থন করি, হাসিনা ফ্যাসিস্ট ছিল, হাসিনার দল ফ্যাসিস্ট ছিল, কিন্তু আইনগত দিক আরও আলোচিত করে করা উচিত ছিল, আমি ক্ষুদ্র অভিজ্ঞতা মনে করি। শেখ হাসিনার পতনের পরও 10 মাস পার হয়ে গেছে, তারপরেও তারেক রহমান সাহেব দেশে আসছেন না। কেন আসছেন না? দেশের মানুষ তো এটা জানতে চায়। দেখুন, এই বিষয়গুলো হলো অত্যন্ত স্পর্শকাতর বিষয়। যে লোকটাকে 111-এর সরকার মেরে ফেলার চেষ্টা করেছে, যে লোকটা ছোট ভাগে নির্মমভাবে অত্যাচার করে বিদেশের মাটিতে মরতে হয়েছে, যে লোকটি দুইটির মা বাংলাদেশের রাজনীতিতে আপসী নেতৃত্ব গণতন্ত্রের জন্য ফাইট করেন, সেই নেত্রীকে কারাগারে রেখে মেরে ফেলার চেষ্টা করছে। আমাদের একটা ভয় হচ্ছে যে সরকার একটা নির্বাচনে ডিক্লেয়ার করতে পারে না, এই সরকারের আমলে উনি এসে নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা, এটা আমার ক্ষুদ্র। ওটা দল তো বলেছে সময় মতো আসবে, সময় মতো উনি পৌঁছে যাবে, সময় মতো সকল রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। বেগম খালেদা যে লন্ডন থেকে চিকিৎসা নিয়ে আসার পরে তিনি কিছুটা সুস্থ। এই অবস্থায় তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাহলে আপনাদের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? বিষয়গুলো আমাদেরকে এখন প্রশ্ন করার সময় নেই। আগে নির্বাচন হোক, দল সরকার গঠন করুক, নিরক্ষণ সংখ্যাগরিষ্ঠতা পাক, দেশে একটি শুভ নির্বাচন হোক, এটা ডিসিশনের ব্যাপার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছেড়ে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা স্থানীয়ভাবে বেশ প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, দল থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু কিছুটা নিয়ন্ত্রণহীন মনে করছেন। নিয়ন্ত্রণহীন একটা বৃহত্তম রাজনৈতিক দল 2-4 জনে যে খারাপ কাজ করার জন্য ইতিমধ্যে তারেক রহমান শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আরও যদি আরও শাস্তি, সেটা আমি হই, কর্মী হোক, কিন্তু এইটা আমরা গ্রহণ করব না। কশ্চিনকালেও চাঁদাবাজি অ্যাকসেপ্ট করবো না। থ্যাংক ইউ।